ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২, ছাত্র জনতার রোষে পুরল সুধা সদনও। বিভিন্ন জেলায় ভাঙা হলো সাবেক প্রভাবশালী কয়েক মন্ত্রী এমপির বাসা। ভবিষ্যতে কোনো সরাসরি জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। আমাদেরকে ১৫টা বছর এখান থেকে যেতে দেয় না। আমরা মূলত এই ফেসিলিটি টুলসকে ভাঙার জন্য আসছি, আমরা নিছক একটা বিল্ডিং ভাঙতে আসছি না। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, এখন স্বৈরাচারের জনকের বাড়ি। গ্রহণযোগ্য নির্বাচনের নানা ফর্মুলা আছে সরকারের কাছে, জানালেন উপদেষ্টা নাহিদ। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে গুরুত্বারোপ। সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করতেছি না। যে অবস্থায় আছে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতেছে, মোটামুটি আমরা সেটাকে ধরেই আগাচ্ছি। আশা করি রাজনৈতিক দলগুলোর সাথেও সেটার সাথে সহমত পোষণ করবে। ঘন কুয়াশায় গোপালগঞ্জে 4টি পরিবহনের সংঘর্ষ, একজনের প্রাণহানি, আহত কমপক্ষে 20। ঢাকা খুলনা মহাসড়কে 1.5 ঘন্টা বন্ধ থাকার পর যান চলাচল শুরু। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 5 আগস্ট আর 15ই আগস্টের পর ছাত্র জনতার উন্মাদনা মুখর আরেকটি রাত। পালিয়ে যাওয়া শেখ হাসিনা লাইভে কথা বলবেন, এই ঘোষণাকে কেন্দ্র করেই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুড়িয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে ধানমন্ডির বাড়িতে আগুন দিয়ে ভাঙচুর শুরু করে। রাত 11টা নাগাদ এক্সকাভেটর ও ক্রেন দিয়ে বাড়ি ভাঙতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফ্যাসিবাদী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্যই এই অবস্থান। এ সময় আগুন দেওয়া হয় আওয়ামী লীগ সভাপতির বাসভবন ধানমন্ডি 5 নম্বরের সুধা সদনেও। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ক্ষোভের বহিঃপ্রকাশ। বুধবার রাতে ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি। সেই ফিল আবার নিতে আসছে, 5 আগস্টের ফিল এখনো পাচ্ছি। আবার মনে হচ্ছে নতুন কিছু হবে সামনে। এই ধরনের কোনো দুঃসাহস না দেখাতে পারে, সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। তাদের রাগটা কত বেশি এটা অনেক মানুষ বুঝতেছে না। আমি দেখতে আসছি রাগটা কত বেশি। রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। তখনই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। স্বৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই, কারণ আমরা এই দেশে 18 কোটি মানুষকে দেখাতে চাই ভবিষ্যতে কোনো সরাসরি জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। এখান থেকে হুক্কা হুয়া চলবে না। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং কতদিন বাঁচবো জানি না। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, এখন স্বৈরাচারের জনকের বাড়ি, কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। শাহবাগ থেকে একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডির দিকে। এ সময় অনেককে উল্লাস করতেও দেখা যায়। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। পুরো এলাকায় ছাত্র জনতার তিল ধারণের ঠাঁই থাকে না। ফ্যাসিবাদের দোসরদের যারা শেল্টার দিবে তাদের অবস্থাও ঠিক একবারই হবে। ভারতীয় দালাল যে শেখ হাসিনা, সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম। আমাদেরকে 15টা বছর এখান থেকে যেতে দেয় না। আমরা মূলত এই ফেসিলিটি টুলসকে ভাঙার জন্য আসছি, আমরা নিছক একটা বিল্ডিং ভাঙতে আসছি না। সব স্থাপনা ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি পালন করা হচ্ছে ছাত্র জনতার ব্যানারে। বিভিন্ন স্থানে ভাঙচুর করা হচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বিশ্ববিদ্যালয়গুলোয় শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন নাম ফলক খুলে ফেলা হয়। খুলনায় শেখ বাড়ি খ্যাত ভবন গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এছাড়া সাবেক এমপি মাহবুবুল হানিফ, আমির হোসেন আমুসহ আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনেও আগুন দেওয়া হয়।
লাইভে এসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য, তারই জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ভাঙচুর। ছাত্র জনতার ব্যানারে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে বিজয় 24 নাম দেওয়া হয়। পরে মুছে ফেলা হয় ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল সহ ক্যাম্পাস জুড়ে মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতি আর দেয়াল লিখন। ফ্যাসিস্ট তৈরির যে আতুর ঘরগুলো, এই আতুর ঘরগুলো আমরা ভেঙে দিয়ে এই জায়গাগুলোকে আমরা বিপ্লবের ছাপ দিতে চাই। এই নামকরণগুলো আমরা বিপ্লবের আলোকে করতে চাই। খুলনা নগরীর ময়লাপোতা মোড়, শেরে বাংলা রোডে শেখ বাড়ি খ্যাত ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা। বলেন, নতুন বাংলাদেশে ফেসিবাদের কোনো চিহ্নই আর ঠাঁই পাবে না। এই শেখ বাড়ি ছিল বদ্দারিপাড়ার আওয়ামী লীগের ক্যাবলা, এই ক্যাবলাকে আমরা ভেঙে দিতে চাই। আমরা ছাত্র জনতা এমন প্রতিবাদ গড়ে তুলব, আপনারা পালিয়ে যাওয়ার সাহস করতে পারবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের স্থাপনা, মুছে ফেলা হয়েছে বিভিন্ন গ্রাফিতি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। কারমাইকেল কলেজ সহ শহর জুড়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয় ছাত্র জনতার ব্যানারে। এই প্রতীকীগুলো আমরা বিশ্বাস করি এগুলো মুছে যাওয়ার মাধ্যমে ফেসিবাদও দূর হয়ে যাবে। চিরতরে এই মুজিববাদের কবর বাংলাদেশের মাটিতে রচিত হবে। ছাত্র জনতার ব্যানারে বরিশালের কালীবাড়ি রোড এলাকায় শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রহমান সেন নিয়াবাতের বাসভবনে আগুন দেয়া হয়। পাশাপাশি বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয় ভবনে। ভাঙচুর করা হয় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বরিশালের বাসাতেও। এই যে প্রপার্টি করছে না, নিজেদের টাকা কিছু করে নাই, সব আমাদের টাকার, এবং আমাদের টাকার জিনিস আমরা ভাঙবো না কি করবো এটা সম্পূর্ণ ইটস আপ টু আস। ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সাতক্ষীরা শহরে শেখ মুজিবুর রহমানের মুরালেও চলে ভাঙচুর। পরে জেলা পরিষদ ও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর মুরাল। বঙ্গবন্ধুর মুরাল ভাঙার কার্যক্রম চলছে। এই ভাঙার মাধ্যমে আমরা ফ্যাসিবাদ ব্যবস্থা যে বিন্দু মাত্র যে চিহ্নটুকু ছিল সেটাও আমরা গুড়িয়ে দিতে চাই। উত্তেজনা ছড়িয়ে পড়েছে বন্দরনগরীতেও। প্রেস ক্লাব মোড়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয় ছাত্র জনতার ব্যানারে। জামাল খান মোড়েও ফেসিবাদকে গড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। বিগত 17 বছর ধরে মানুষকে জ্বালিয়েছে, সুতরাং এই ফেসিবাদ যেন বাংলাদেশে আর কখনো উত্থান হতে না পারে, কখনো যেন একটি পরিবার কেন্দ্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা হতে না পারে। এই শেখ মুজিবের মুরাল যা আছে, চিত্র যা আছে, সব মুছে ফেলবে ইনশাআল্লাহ। কুষ্টিয়ায় শহরের কাস্টম মোড় থেকে মশাল মিছিল বের করে উত্তেজিত ছাত্র জনতা। পরে পিটিআই মোড়ে অবস্থিত কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতে আগুন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। নাটোর শহরের কান্দিভিটায় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতেও আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুজিব মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয় নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমানের মুরালও। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। পরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া ছাত্র জনতার ব্যানারে যশোরে অন্তত 7টি জায়গায় ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল। কিশোরগঞ্জ, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় ভাঙচুর আর মশাল মিছিল বের করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, ধানমন্ডি 32 নম্বরের সবশেষ চিত্র দেখার চেষ্টা করব। আমার সহকর্মী আলামিন হক অহন সেখানে রয়েছেন, সেই এলাকাতেই রয়েছেন। অহন, এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে কি চলছে, সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। ভবনটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই ভবন ঘুরিয়ে দেওয়ার খবর তো আমরা গতকাল রাত থেকেই জানাচ্ছিলাম। 8টা থেকে শুরু হয়েছে, প্রায় 13 ঘন্টা শেষ হয়ে গেল এবং এখনও সেই ভবনটি ঘুরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, সরাসরি একটি এক্সক্যাভেটর গতকাল রাত থেকেই এখানে রয়েছে এবং যেখানে সেই এক্সক্যাভেটরটি দিয়ে হুইল এক্সক্যাভেটর এটি, এবং এটির শক্তি সক্ষমতা খুব বেশি নয়, যে কারণেই এই ভবনটি ভাঙতে বেশ সময় লাগছে এবং সাধারণ মানুষ কিংবা শিক্ষার্থী গতকাল রাত থেকে জনতার ঐক্য যারা এই ভবনটি ভাঙার
গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা কিংবা ঘোষণা দিয়েছিলেন, তারা নিজেরাও হাত দিয়ে কিংবা গাইতে শাবল দিয়ে ভাঙার চেষ্টা করছেন। তবে এখন সেই দৃশ্য দেখছি না, এখন শুধুমাত্র এক্সকাভেটরটি কাজ করছে এবং সেটি এই ভবনটি গুড়িয়ে দেওয়া না পর্যন্ত, অর্থাৎ নিশ্চিহ্ন না করা পর্যন্ত হয়তো সেটির কাজ চলবে। তবে এটির সমন্বয় এখনও এখানে কেউ করছে না, অর্থাৎ কারা এটি নির্দেশনা দিচ্ছেন এখন মাঠ পর্যায়ে কিভাবে কাজটি হচ্ছে তেমন কাউকে আমরা দেখছি না। একেবারেই সকাল থেকেই, অর্থাৎ গতকাল রাত থেকে যে কার্যক্রম শুরু হয়েছিল ভোর 4টা নাগাদ সেটি চলেছে, আমরা দেখেছিলাম। মাঝখানে কিছুটা বিরতি দেওয়া হয়েছিল, তারপর থেকে আবারও সেই কার্যক্রম শুরু হয়েছে। ভোর থেকেই সাধারণ মানুষের উৎসুক জনতা এখানে আসেন এবং তারা ওই ভবনটি ভাঙার যে কার্যক্রম সেটিতে অংশ নেন। অনেকে এখান থেকে নানান কিছু সংগ্রহ করে ঘরেও নিয়ে যাচ্ছেন, তারা বলছেন এটি স্মৃতি স্মারক হিসেবে তারা রাখতে চান এবং এই ভাঙার কার্যক্রম আসলে আরও কতক্ষণ চলবে সেটি বলা যায় না। হয়তো যতক্ষণ এই ভবনটি শেষ পর্যন্ত গুড়িয়ে না দেওয়া হচ্ছে ততক্ষণ এই এক্সকাভেটর তার সেই ভাঙার কার্যক্রম চালিয়ে নেবে। ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার ব্যানারে রাজশাহীতেও চলছে বুলডোজার কর্মসূচি, সে ব্যাপারে জানবো আমার সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, ক্যাম্পাসের বর্তমান চিত্র এখন কেমন দেখছেন এবং সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা এই ইস্যুতে কি বলছেন, তাদের কথা তো আপনি শুনেছেন। ইশনাত, এখন ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই শান্ত। আমি এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে। গতকালকে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যে নাম ফলকটি রয়েছে এবং বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি ছিল সব কিছু কিন্তু হাতুড়ি দিয়ে শাবল দিয়ে সেগুলো মুছে ফেলা হয়েছে, তুলে ফেলা হয়েছে এবং গতকালকে এখানে বিজয় 24 নামে যে নতুনভাবে হলের যে নামকরণ সেটি করা হয়েছে। এ বাদেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবটুকু দেখতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু তারা মাঠে ছিলেন এবং রাত 9টায় আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জোহা চত্বর রয়েছে সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হন। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এসে সেটি নাম ফলক সেটি ভাঙচুর করেন। এবাদেও সেখানে কিন্তু বিজয় 24 লেখা হয়েছে এবং অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা যে হলটি রয়েছে সেই হলের নাম ফলক সেটি মুছে ফেলা হয়েছে হাতুড়ি দিয়ে এবং শাবল দিয়ে তুলে ফেলা হয়েছে আমি যতটুকু দেখতে পেয়েছি। এবং কামরুজ্জামান যেটি নির্মাণাধীন হল রয়েছে, শেখ হাসিনা হল রয়েছে, সেই হলের যে নাম ফলক সেগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং ক্যাম্পাস জুড়ে থাকা যে মুজিব পরিবারের যে নামে যে গ্রাফিত দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছে এবং বিপ্লবী ছাত্র জনতা তারা কিন্তু সেগুলো মুছে ফেলেছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু আমি যতটুকু দেখতে পেয়েছি যে প্রায় এই নির্মাণাধীন 2টি এই হল যে রয়েছে এবং অন্যান্য হলে কিন্তু গিয়ে ছাত্র জনতা সেগুলো হাতুড়ি দিয়ে এবং শাবল দিয়ে কিন্তু নাম ফলকগুলো মুছে ফেলেছেন। ইশরাত, তারেক, ধন্যবাদ আপনাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিরপেক্ষ সরকারের কাঠামো নিয়ে নানা ফর্মুলা আছে অন্তর্বর্তী সরকারের কাছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সেক্ষেত্রে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এমনটাই জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপরও গুরুত্ব দিচ্ছে সরকার। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের 3 জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারে। বাকিরা মাঠে ফেব্রুয়ারিতে গঠন করতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল। দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। এতে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে এ নিয়ে প্রশ্ন আছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে। তবে জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন, দল গঠন করলে সরকারে থাকবেন না উপদেষ্টারা। দল গঠন যারা বাইরে আছে তারাই কার্যক্রমের সাথে জড়িত, কিন্তু যদি দল গঠনে আমার অংশগ্রহণ আমরা কেউই যুক্ত হইতে চাই, শুধু নতুন দল অন্য কোনো দলও যুক্ত হইতে চাইলে আমরা সরকার থেকে বের হয়ে যাই। এটা
এই অবস্থায় প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা নিয়ে। এক্ষেত্রে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নাকি রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে? নানা ধরনের প্রস্তাবনা আসছে, সরকার এগুলো বিবেচনা করতেছে, সবাই মিলে হয়তো এটা ঠিক হবে। আমরা এখন যে সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করতেছি না। যে অবস্থায় আছে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতেছে। পরবর্তীতে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে হয়তো সরকারি বিষয়ে সিদ্ধান্ত নেবে। তথ্য উপদেষ্টা মনে করেন আগামী জুলাই আগস্টে নির্বাচনের দাবিতে কঠোর অবস্থান নেই রাজনৈতিক দলগুলোর। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনী টাইমলাইনকে গুরুত্ব দিচ্ছেন তিনি। বিএনপি তো এই বছর মাঝামাঝিভাবে বলছে না, হয়তো 1-2বার বলছে, কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা সময় রেখা দিয়েছে, মোটামুটি আমরা সেটাকে ধরেই আগাচ্ছি। আশা করি রাজনৈতিক দলগুলোর সাথেও সেটার সাথে সহমত পোষণ করবে। তথ্য উপদেষ্টা বলছেন নির্বাচনের কার্যক্রম থেমে নেই, ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে এককভাবে নাকি জোটবদ্ধ হিসেবে অংশ নেবে এখনও সেই সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে যুগপৎ আন্দোলনের দলগুলো নিয়ে নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দলটি। সেই সরকারে থাকার সুযোগ নেই জামায়াত ইসলামীর। তবে ধর্মভিত্তিক দলগুলোর সাথে আলাদা জোট গঠনের প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছে বিএনপি। তাই নিজেরাও যোগাযোগ বাড়াচ্ছে বিভিন্ন ইসলামী দলের সঙ্গে। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। সবশেষ 2018 সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে। যে নির্বাচনে জামায়াতের 22 জন প্রার্থী বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আরও কয়েকটি দলের শীর্ষ নেতাও ভোটের মাঠে নেমেছিল এই প্রতীকে। আসন্ন নির্বাচনে কি হবে, জোট নাকি এককভাবে? পরিবর্তিত পরিস্থিতিতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানালেন শীর্ষ নেতারা। আমরা এবং আমাদের সমমনা দল কিন্তু এখনো আমরা কোনো দলের সাথে আনুষ্ঠানিকভাবে ঐক্য স্থাপন করিনি। হবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু যদি হয় আমরা ওয়েলকাম জানাবো, আর যদি না হয় তাহলে আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। জামায়াতের তরফ থেকে ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা জোট গঠনের চেষ্টা চলছে। যুগপৎ আন্দোলনে থাকা ধর্মভিত্তিক দলগুলোকে যেমন আলাদা গুরুত্ব দিচ্ছে বিএনপি, ঠিক তেমনি এর বাইরের বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠকও করেছেন দলের মহাসচিব। বিএনপির শীর্ষ নেতারা জানান নির্বাচনে জয়ী হলে সরকারি সুযোগ পাবে কেবল দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলো। নির্বাচিত ঐক্যমতের জাতীয় সরকারের কথা আমরা বলেছি, যাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলন, যারা আমাদের সাথে সঙ্গে ছিলেন। এখানে তো আপনি যে দলের কথা বললেন তারা তো আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল না, সুতরাং এটা পরিষ্কার। যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন করছে তারা তো এখনো আমাদের সাথে কাজ করছে। আমরা তো একটা জাতীয় সরকারের ঘোষণাও দিয়েছি নির্বাচনের পরে, এবং জাতীয় সরকারের মাধ্যমে আমাদের 31 দফা সংস্কার বাস্তবায়নের ঘোষণা দিয়েছি। আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের মিত্রতার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। গণতন্ত্র যারা ধ্বংস করে দিচ্ছে তারা এখন পুনরুদ্ধারে নামবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? তাদের সিস্টেমই তো গণতন্ত্র নাই। তারা তো অভ্যস্ত হয়ে গেছে গণতন্ত্র ছাড়া ক্ষমতা দখলের মধ্যে। তো তারা সেই অভ্যেস থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন না? আওয়ামী লীগের সাথে আমাদের বোঝাপড়ার কোনো কারণ নেই। যাদের পতনের জন্য আমরা এত যুদ্ধ করলাম তাদেরকে পুনর্বাসনের তো কোনো সুযোগ নেই। ছাত্রদের নতুন দল গঠিত হলে তাদের সঙ্গে কোনো নির্বাচনী ঐক্য হবে কিনা বিএনপির সামনে এসেছে নতুন এই রাজনৈতিক সমীকরণ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঘন কুয়াশার কারণে গোপালগঞ্জে 4টি পরিবহনে ঘটেছে সংঘর্ষ। প্রাণ হারিয়েছে একজন, আহত অন্তত 20। সকালে ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিল একটি পণ্যবাহী ট্রাক। পথে ঢাকামুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী পরিবহনের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। পরে ঘন কুয়াশার কারণে একে একে আরও 2টি ট্রাক ঘটনাস্থলে ধাক্কা খায়। এতে অজ্ঞাত একজনের প্রাণহানি হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক। দুর্ঘটনার কারণে ঢাকা খুলনা মহাসড়কের এই পয়েন্টে 1.5 ঘন্টার মতো বন্ধ থাকে যান চলাচল।
রানওয়েতে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানের পাখায় ধাক্কা দিয়েছে আরেকটি বিমান। বুধবার এমন ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের সিয়াটল। আরেকটি বড় বিমান দুর্ঘটনা এড়িয়েছে ট্যাকোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্থানীয় সময় বেলা 11:15 নাগাদ 142 যাত্রী নিয়ে ওড়ার অপেক্ষায় ছিল ডেল্টা এয়ারলাইন্সের 737-800 বিমান। সে সময় অবতরণ করে টোকিও থেকে ফেরা জাপান এয়ারলাইন্সের বোয়িং 787-9 ড্রিমলাইনার উড়োযানের ডান দিকের পাখা আঘাত করে ডেল্টা এয়ারলাইন্স এয়ারক্রাফটের পেছনে। বড় ক্ষয়ক্ষতি হয়নি, তবে যাত্রীদের অন্য ফ্লাইটে স্থানান্তরিত করে ডেল্টা। কিছুক্ষণ বন্ধও ছিল বিমান ওঠানামা। বিষয়টি তদন্তের কথা জানিয়েছে ফেডারেল এভিয়েশন সংস্থা।